সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। রায়পুরা আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফজলুল হক ফকির, প্রধান শিক্ষক, তোমাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের ক্লাস নিয়েছিলাম। আসলে আমি বাংলা ব্যাকরণের কোনো শিক্ষক নই। আমার মূল বিষয়বস্তু হলো ব্যবসা শিক্ষা শাখার শিক্ষক হিসাবে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদার চ্যাপ্টারের জাবেদার শ্রেণী বিভাগ নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় জাবেদার শ্রেণী বিভাগ। আমরা পূর্বের ক্লাসে জাবেদা কাকে বলে, হিসাব সমীকরণ এগুলো আলোচনা করেছি। সেখান থেকে আমরা মোটামুটি ধারণা পেয়েছি জাবেদা সম্পর্কে। তো আজকে আমরা জাবেদার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। জাবেদা তাকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো বিশেষ জাবেদা আর একটি হলো প্রকৃত জাবেদা। তোমরা তোমাদের খাতা কলমে খাতায় এগুলো লিখে নিতে পারো, আর মনোযোগ সহকারে আমার ক্লাসটি তোমরা উপভোগ করবে। তাহলে বুঝতে পারবে জাবেদা যে কত সহজ, সে জিনিসটা তোমরা বুঝতে পারবে। জাবেদা দুই প্রকার, প্রধানত বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে দেখো আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। এখানে দেখো আমরা 6টি তথ্য পেয়েছি। বিশেষ জাবেদা হলো 6 ধরনের: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। তারপর হলো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। তাহলে আমরা জাবেদার শ্রেণীবিভাগ সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেলাম। তোমাদের সামনে এখানে লেখা আছে, তোমরাও খাতায় লিখে নাও যে জাবেদা হলো প্রধানত 2 প্রকার। একটি হলো প্রকৃত জাবেদা আর একটি হলো বিশেষ জাবেদা। তো বিশেষ জাবেদাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক বলেছ। প্রথমটি কি? ক্রয় জাবেদা, তারপর বিক্রয় জাবেদা, তারপর ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আর প্রকৃত জাবেদাকে 5 ভাগে ভাগ করা হয়েছে: সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। আমরা এই যে জাবেদার শ্রেণী বিভাগ পাইলাম, এগুলি সম্পর্কে আমরা কিছুটা ধারণা নেই যে ক্রয় জাবেদা কি, বিক্রয় জাবেদা কি, ক্রয় ফেরত জাবেদা কি, বিক্রয় ফেরত জাবেদা কি, এগুলি আমাদের জানতে হবে। তাহলে বিষয়টি আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ক্রয় জাবেদা হলো প্রতিষ্ঠানের সকল প্রকার বাকিতে ক্রয় এই জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এখন বলো, বাকিতে ক্রয় করলে আমরা এটা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। আমরা যারা ব্যবসা করি, ব্যবসায় প্রতিষ্ঠানের অনেক লেনদেন বাকিতে হয়। ওই বাকিতে যে লেনদেনগুলো হবে সেটা ক্রয় জাবেদায়, অর্থাৎ বাকিতে যে ক্রয়গুলো হবে সেই ক্রয়গুলো ক্রয় জাবেদায় লিখতে হবে। অনুরূপভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অনেক পণ্য বাকিতে বিক্রয় করতে হয়, তখন ওই বাকিতে বিক্রয়কৃত যে
লেনদেনটি সেটা আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। ঠিক আছে? এরকম আবার ক্রয় ফেরত, অর্থাৎ বাকিতে যদি কোনো ক্রয় করা হয় তখন ওই পণ্য কোনো কারণে এটা ত্রুটিযুক্ত হইতে পারে, ভাঙা হইতে পারে, যে কোনো সমস্যা থাকতে পারে। ওই সমস্যার কারণে যখন এই পণ্যটি আবার দোকানদারকে ফেরত দেওয়া হয় তখন সেটা প্রতিষ্ঠানে অর্থাৎ ওই দোকানদার তার বই ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করবে। ঠিক একই রকমভাবে বিক্রয় ফেরত, বাকিতে মাল বিক্রয় করা হলে ওই মাল যখন আবার দোকানে ফেরত চলে আসে তখন সেটা বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। নগদ প্রাপ্তি, এটা হলো যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, অর্থাৎ আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিদিন অনেক লেনদেন করে থাকি যেটা নগদ, অর্থাৎ মাল বিক্রয় করলে নগদ টাকা পাওয়া যায়। এরকম যদি কোনো নগদ টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসে তখন সেটাকে লিখতে হবে নগদ প্রাপ্তিতে। আবার নগদ প্রদান, অনেক টাকা প্রতিদিন নগদ খরচ করতে হয়, যেমন পণ্য ক্রয়ের ক্ষেত্রে করতে হয়, পরিবহন ভাড়া, দোকান ভাড়া, এরকম অনেক খরচ আছে, আপ্যায়ন খরচ, এগুলো নগদ প্রদান করা হয়। এগুলি নগদ প্রদান বইতে লিপিবদ্ধ করতে হয়। তাহলে ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অবশ্যই এতটুকু জায়গা অর্থাৎ জাবেদার যে বিশেষ শ্রেণীবিভাগ, বিশেষ জাবেদা, সেগুলো আমরা আলোচনা করলাম। তারপর প্রকৃত জাবেদা, এখানে সংশোধনী জাবেদা আছে, সমন্বয় আছে, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। এটা আমরা জেনে রাখলাম, আমরা পরবর্তী ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই জাবেদা দাখিলার কিছু বিবেচ্য বিষয় আছে। আমরা যে আমাদের হিসাবের খাতায় জাবেদা লিপিবদ্ধ করব, এই লিপিবদ্ধ করতে গেলে আমাদের কি করতে হবে? কিছু নিয়মাবলী আমাদের জানা থাকতে হবে, তাহলে জাবেদার লেখার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। যে কোনো জাবেদা তুমি অতি সহজে সমাধান করতে পারবে। সেটা কীরকম হতে পারে আমি বই থেকে একটু তোমাদেরকে পড়ে শোনাই, তারপর আমি আলোচনায় যাব। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের প্রধান যে বিষয় সেটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকে, এটা তোমরা সবাই জানো। একটি হলো ডেবিট আর একটি হলো ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি আর্থিক লেনদেনের ন্যূনতম দুটি পক্ষ বিদ্যমান থাকে। যে লেনদেনটি অর্থের মাধ্যমে সংগঠিত হয় সেটাকে আর্থিক লেনদেন বলে। যে কোনো আর্থিক লেনদেনে দুটি পক্ষ থাকে, একটি পক্ষের নাম হলো ডেবিট আর একটি পক্ষের নাম হলো ক্রেডিট। জাবেদা দাখিলার মাধ্যমে আমরা এই দুইটি পক্ষকে চিহ্নিত করি। লেনদেনের জন্য সর্বদা ডেবিট ও ক্রেডিট পক্ষ হবে, তা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। এই কথাটির অর্থ কি? লেনদেনের জন্য সর্বদা একটি ডেবিট ও একটি ক্রেডিট পক্ষ হবে, তা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন? পরবর্তীতে বলছে, দেখো, লেনদেন অনুযায়ী একাধিক ডেবিট বা একাধিক ক্রেডিট পক্ষও থাকতে পারে। এই কারণে তবে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, ডেবিট পক্ষের মোট টাকার পরিমাণ যেন ক্রেডিট পক্ষের মোট টাকার পরিমাণের সমান হয়। অর্থাৎ এটা আমরা সব সময় জানি, দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম এটা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুই দিকের টাকার পরিমাণ সমান হতে হবে। এখানে উল্লেখ্য, শুধু দুটি পক্ষ চিহ্নিতই যথেষ্ট নয়। জাবেদার ক্ষেত্রে আমরা অনেকে বলে থাকি যে দুটি পক্ষে চিহ্নিতই করতে পারলেই হয়ে যায়। আসলে না, জাবেদা মধ্যে দুটি পক্ষ থাকে, কিন্তু দুটি পক্ষ চিহ্নিত করার পাশাপাশি কি করতে হবে আমাদেরকে? পাশাপাশি উপযুক্ত হিসাব শিরোনাম প্রদানও জরুরি। হিসাবের শিরোনামটি সঠিক হতে হবে। ঠিক আছে? যদি ভুল বা অনুপযুক্ত হিসাব শিরোনাম লেখা হয় তবে কখনোই প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক চিত্র প্রকাশ পাবে না। হিসাব অধ্যায়ে লেনদেন সংশ্লিষ্ট হিসাব সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। আমরা এখন
জাবেদা দাখিলা করার জাবেদা লেখার সময় আমরা কি কি বিষয় বিবেচনা করব সেগুলো নিয়ে এখানে একটু আলোচনা করব। দেখো, প্রথমে আমি লিখেছি পণ্য, মাল, চেক প্রভৃতির নামে হিসাব হবে না। অর্থাৎ হিসাব শিরোনাম যখন আমরা লিখব তখন খেয়াল রাখতে হবে এখানে কোনো পণ্যের নাম হিসাব শিরোনাম দেওয়া যাবে না। যেমন ধরো বই ক্রয়, এখানে বই হিসাব হবে না, কোনো মালের নামও হবে না, চেক হবে না। এগুলি কিভাবে লিখতে হবে আমি উদাহরণ দিলে তোমরা বিষয়টি পরিষ্কার হবে। এই দিকটা আমি একটু মুছে নেই, তারপর তোমরা একটু দেখো। লেনদেন, লেনদেন জাবেদা দাখিলা। বিক্রয়ের ক্ষেত্রে কি হবে? বিক্রয়ের ক্ষেত্রে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর পণ্য ক্রয় বাবদ চেক দেওয়া হলো, এটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখো এখানে এখানে পণ্য ক্রয়, এখানে কোনো পণ্যের নাম উল্লেখ করা নাই, ক্রয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে চেক দেওয়া হয়েছে, চেক এখানে আসবে না, হিসাব শিরোনাম হবে না, হবে কি? ব্যাংক হিসাব হবে। ঠিক আছে? এভাবে আমরা যখন জাবেদা দাখিলা করব তখন কোনো পণ্যের নাম, হ্যাঁ, চেকের নাম, এগুলো হিসাব শিরোনামে আমরা নেব না। 2 নাম্বার পরবর্তী দেখো, পরবর্তীতে হলো পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে বা দাঁড়ে হয়েছে বলে গণ্য করতে হবে। অর্থাৎ আমি যখন মাল ক্রয় করব অথবা বিক্রয় করব, যদি এখানে লেনদেনের মধ্যে ক্রেতা অথবা বিক্রেতার নাম উল্লেখ থাকে তখন সেটাকে বাকিতে হয়ে ক্রয় হয়েছে অথবা বাকিতে বিক্রয় হয়েছে এই কথাটি গণ্য করতে হবে। যেমন দেখো, আমি আর এখানে শখ না করে সরাসরি তোমাদেরকে একটি বিষয় দেখাই, দ্বিতীয় উদাহরণ এটার ক্ষেত্রে। যেমন ধরো রহিমের নিকট পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় এটা একটা লেনদেন 5,000 টাকা, 5,000 টাকা, এটা একটা লেনদেন। এখানে রহিম একটি ব্যক্তির নাম, ক্রেতার নাম। তখন আমরা এটাকে যদি লিপিবদ্ধ করি তখন কি হবে? রহিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5,000 5,000। তো এখন দেখো এখানে রহিম একজন ব্যক্তি, আর এটা তোমরা একটা ব্যাখ্যা দিয়ে দিবা। ব্যাখ্যাটি হলো, যেহেতু বাকিতে পণ্য বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো। এখন এটা হলো বাকিতে ধরতে হবে, কারণ এখানে ক্রেতার নাম উল্লেখ আছে। অনুরূপভাবে যদি আমরা মাল ক্রয় করি বাকিতে, যেমন করিমের নিকট থেকে মাল ক্রয় করা হলো, তখন ক্রয় হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট। এটা যেহেতু বাকিতে ক্রয় করা হলো। ঠিক আছে? পরবর্তী বিষয়টি হলো, দেখো পণ্য ক্রয় বা বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নাই, তখন আমরা কি করব? ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার, বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার, এই দুটি বিষয় লিপিবদ্ধ করতে হবে। দেখো, যেমন
বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় 2000 টাকা। এখানে এই লেনদেনটির মধ্যে ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নাই। বাকিতে পণ্য ক্রয়, কার কাছ থেকে ক্রয় করলাম ওই বিক্রেতার নাম উল্লেখ নাই। তখন সেটা কি হবে? পাওনা ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তার মানে আমি যার কাছ থেকে পাওনাদার, যার কাছ থেকে মাল কিনে আনলাম সে হবে ক্রেডিট, অর্থাৎ সে হলো পাওনাদার। যেহেতু আমি এখানে বিক্রেতার নাম জানি না, তখন সেখানে আমি পাওনাদার লিখব। তাহলে এটা আমরা পরবর্তীটা দেখলাম। এবার দেখো আরেকটি বিষয় লিখেছি, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে তা বাকিতে হয়েছিল বলে গণ্য করতে হবে। যদি লেনদেনের মধ্যে লেখা থাকে যে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত, তখন সেটাও ধরতে হবে যে বাকিতে লেনদেনের ক্ষেত্রে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। যেমন ধরো বাকিতে পণ্য ক্রয়, একটি লেনদেন বাকিতে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছিল বলে ধরতে হবে। যেমন ধরো আন্তঃফেরত, আন্তঃফেরত বলো তো এটা কি, ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? আন্তঃফেরত, ঠিক বলেছ, এটা হলো বিক্রয় ফেরত। অর্থাৎ আমি মাল বিক্রয় করেছিলাম, সেই মাল আমার কাছে ফেরত চলে আসছে, এটা হলো বিক্রয় ফেরত। তখন আন্তঃফেরত শব্দ মানে বিক্রয় ফেরত, সেম একই। বিক্রয় ফেরত যে কথা, আন্তঃফেরত একই কথা। তখন সেটার জাবেদাটা আমরা কি হবে, কি লিখব? লিখব বিক্রয় ফেরত হিসাব ডেবিট বিক্রয়ের সাথে কি জড়িত? পাওনাদার না দেনাদার বলো তো? দেনাদার জড়িত। বিক্রয় ফেরত দেনাদার হিসাব ক্রেডিট। এটা হলো ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে বাকিতে হয়েছিল বলে গণ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পরবর্তী বিষয়টি কি, সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন, পুরাতন, ক্রয়, বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা যখন কোনো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কোনো সম্পদ ক্রয় করব অথবা কোনো সম্পদ বিক্রয় করব, নতুন কোনো যন্ত্রপাতি ক্রয় করব, পুরাতন কোনো যন্ত্রপাতি বিক্রয় করব, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে নতুন, পুরাতন, সম্পদ, এই শব্দগুলো, ক্রয় বিক্রয় শব্দগুলো ব্যবহার করা যাবে না। যেমন ধরো আসবাবপত্র ক্রয় হিসাব, আসবাবপত্র ক্রয়, এখানে দোকানের জন্য আমি আসবাবপত্র ক্রয় করলাম, এক্ষেত্রে জাবেদা কি হবে? এক্ষেত্রে জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ আসবাবপত্র হলো ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। অনুরূপভাবে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, অর্থাৎ আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে যন্ত্রপাতি আমি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি, এখন এগুলি পুরাতন হয়ে গেছে, সেগুলোকে আমি বিক্রয় করে দিব, তখন সেটা কি হবে? সেটা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। অর্থাৎ এখানে দেখো পুরাতন শব্দটি লেখা হয় নাই, আসবাবপত্র, এখানে নতুন আসবাবপত্র লেখা হয় নাই, লেখা হয়েছে আসবাবপত্র হিসাব। যন্ত্রপাতি, পুরাতন যন্ত্রপাতি বিক্রি করছি, এখানে পুরাতন শব্দটি লেখা হয় নাই। এর অনুরূপভাবে
নতুন অফিস সরঞ্জাম ক্রয়, এখানে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা হবে। তারপর দেখো, তোমরা কি এতটুকু বুঝতে পেরেছ? ঠিক আছে, পরবর্তী দেখো, সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম কখনোই কোনো হিসাব খোলা হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনো কোনো হিসাব খোলা হবে না যদিও ওই অনাদায়ী এবং ব্যয় অপরিশোধিত থাকে। এটা বুঝতে পারছো? এটা উদাহরণটা দেখো, যেমন কর্মচারী জসিমকে বেতন প্রদান করা হলো, এখানে বলা হয়েছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, তাইলে এখানে কর্মচারী জসিম হলো একজন ব্যক্তি, তার নাম উল্লেখ করা হবে না। সেটা কি করতে হবে? তাকে কি করলাম? বেতন প্রদান করলাম। তাহলে এখানে লিখতে হবে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। তার মানে এখানে প্রতিষ্ঠানের বা ব্যক্তির নাম আসে নাই। সাহা ব্রাদার্স থেকে বাকিতে মণিহারি ক্রয়, আমি সাহা ব্রাদার্স থেকে বাকিতে মণিহারি ক্রয় করে নিয়ে আসলাম, তখন সেটা কি হবে? এখানে বাকিতে ক্রয় করে নিয়ে আসছি, তাকে আমি পরিশোধ করি নাই, তার পাওনাটা পরিশোধ করি নাই, তখন সেটা হবে মণিহারি হিসাব ডেবিট, বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। এখানে কিন্তু সাহা ব্রাদার্স লেখা হয় নাই, বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখানে সাহা ব্রাদার্স লেখা হয় নাই। এরকমভাবে দেখো, তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, এখানে তপু ট্রেডার্সের কাছে আমি কমিশন প্রাপ্য হয়েছে, তাহলে লিখবো কি? প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশন হিসাব ক্রেডিট বা কমিশন আয় হিসাব, আয় হিসাব দিয়ে দিবা, আয় হিসাব, কমিশন আয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এতটুকু আমি মুছে ফেলি। এবার দেখো, ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতির ক্ষেত্রে পণ্যের পরিমাণ হ্রাস পায়, তাই এক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে। এখানে দেখো অনেকগুলো কথা বলা হয়েছে। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে, অর্থাৎ সব প্রতিষ্ঠানের মালিকানা থাকে, আমি একটি প্রতিষ্ঠানের মালিক, আমি আমার প্রতিষ্ঠান থেকে অর্থাৎ দোকান থেকে আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য দোকান থেকে মাল নিয়ে আসলাম, পণ্য নিয়ে আসলাম, তাহলে এই মাল দোকান থেকে কি হবে? হ্রাস পাবে। তখন এই পণ্যটা কি? ক্রয় হিসাব ধরতে হবে। এই পণ্যটা কি করতে হবে? ক্রেডিট লিখতে হবে। আবার বলছে প্রতিষ্ঠানের নাম কখনোই কোনো হিসাব ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ। অনেক সময় একটি কিনলে আরেকটি ফ্রি, এটা হলো প্রচার। একটি কলম কিনলে আরেকটি কলম ফ্রি, একটি কলম টাকার বিনিময়ে বিক্রয় করা হলো, আরেকটি কলম তাকে ফ্রি দেওয়া হলো। এই যে ফ্রি কলমটা দেওয়া হলো, এখানে পণ্য হ্রাস পাইছে দোকান থেকে, তখন সেই পণ্যটা কি হবে? সেই পণ্যটা ক্রেডিট হবে, এটা ক্রয় হিসাব ক্রেডিট হবে। এরকমভাবে পণ্য চুরি, দোকান থেকে পণ্য চুরি হতে পারে, পণ্য নষ্ট হতে পারে, এখানেও ক্রয় হিসাব ক্রেডিট হবে। যেমন দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এখানে কি হবে? এখানে জাবেদা দাখিলাটা হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক দোকান হতে পণ্য চুরি, এখানে কি? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জাবেদা দাখিলার কতিপয় বিবেচ্য বিষয় আলোচনা করেছি। জাবেদা কত প্রকার ও কী কী সেটা আলোচনা করেছি। আজকের আলোচনা থেকে আমরা জাবেদা সম্পর্কে যে আলোচনা করলাম, এখান থেকে আশা করি জাবেদার যে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো সেগুলি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে জাবেদার অবশিষ্ট অংশ আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে নিয়মিত লেখাপড়া করবে এবং সংসদ টেলিভিশনের যে ক্লাসগুলো আছে সেগুলো ফলো করবে। আমাদের আগামী বার্ষিক পরীক্ষা হয়তো বা ডিসেম্বরের মাঝামাঝি সময় হতে পারে। আমরা তোমাদেরকে শর্ট সিলেবাস তোমাদের কাছে পৌঁছে দিব। তো আজকের মতো আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।